AGT লাইভ 24/7 সাংবাদিক সম্মেলন প্রেস কনফারেন্স অন AGT লাইভ 24/7 মন্ত্রীর বক্তব্য বলতে লজ্জা হয়। উনি তো আর মোদিজি না, উনি একজন অধ্যাপক ডাক্তার, এটা সকলেই জানেন। আমরাও ছোটবেলা থেকেই ওনাকে চিনি, জানি, অধ্যাপক ডাক্তার হিসাবে ওনাকে দেখেছি। যে উনি এই সমস্ত হঠাৎ এই কিছু যে মন্তব্য করেন, যেমন গতকালই সম্ভবত খোয়াই গিয়েছিলেন। খোয়াইয়ে আপনারা জানেন আমরা কংগ্রেস থেকে এই সম্প্রতি 4টি জায়গায় আমরা জাতীয় সড়ক নিয়ে বাধ্য হয়েছিলাম অবরোধ করতে। আমাদেরকে বেশি সময় চালাতে দেয়নি, আমরাও চালাতে চাইনি, কারণ আমাদের ঐতিহ্যপূর্ণ খার্চি উৎসব ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী উনি বলেছেন, প্রধানমন্ত্রী যেখানে বলছেন যে আমাদের এই জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে আমাদের যে সঠিক পরীক্ষা নিরীক্ষা করে যাতে নির্মাণ কাজ হাতে নেওয়া হয়, আমরা আশা করব এ করেই হয়েছে। তো মুখ্যমন্ত্রী স্পেস টেকনোলজি, ভালো কথা মনে করে দিয়েছে, স্পেস টেকনোলজি। তো মুখ্যমন্ত্রী এটা না বোঝার কথা নয়। কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছেন খোয়াইয়ে, এই যে রাস্তা এই অবস্থা, খাল হয়ে গেছে, ক্ষেত হয়ে গেছে, পুকুর হয়ে গেছে, শুধু জাতীয় সড়ক না, পিডাব্লিউডির সড়ক বা অন্য সব সড়ক, মিউনিসিপ্যালিটির সড়ক। ওই দিন পুরনো মহাকরণের সামনে দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমার মতো মানুষের এই অবস্থা। আমার হঠাৎ মনে হলো, আমাদের এই রাস্তা দিয়ে যদি কোনো গর্ভবতী মা IGM হাসপাতাল বা জিবি হাসপাতালে যেতে চায়, প্রসব তো গাড়িতেই হয়ে যাবে বা অটোতেই হয়ে যাবে, এমন হচ্ছে অবস্থা। মুখ্যমন্ত্রী বলেছেন দায়ী হচ্ছে আমাদের মাটি আর জল। যেন এটা নূতন করে মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের মাটি এসেছে, আমাদের জল এসেছে, বৃষ্টির জল এসেছে। আবার ওনাকে পাশে রেখে আমাদের পূর্ত সচিব গিত্তে সাহেব উনি বলে দিয়েছেন যে না, নিম্নমানের কাজের ফল। এবং আপনারা সকলে অবগত আছেন, গত কিছুদিন আগে কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের মন্ত্রীর সাথে বৈঠকে আমাদের এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী, উনি দায় এড়াতে পারবেন না, কিন্তু উনি একটা কথা বলেছেন সড়ক নির্মাণ নিয়ে, যে সরকারের রিপোর্ট আর বাস্তবের সাথে মিল নেই। আমাদের প্রাক্তন মন্ত্রী এই রাজ্যে উনি বলেছেন যে ব্যাপক ঘোটালা, দুর্নীতি সড়ক নির্মাণ নিয়ে। প্রশ্ন হচ্ছে, এসবের দায় কার, কোথায় যাচ্ছে অর্থ? মানুষ জানে, আগেই বলে দিয়েছি। সরকার জানে না, এটা বললে ভুল বলা হবে। পুলিশ জানে না, এটা বললে ভুল বলা হবে। সব কিছুই জানে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা না বললেই না, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে যে মন্ত্রী বলে কৃষক কল্যাণ, কৃষক উন্নয়ন, এটাই দেশের ভবিষ্যৎ, এটাই উনার স্বপ্ন। অথচ বাস্তব অবস্থা কি? 8.5 বছরে হাজার হাজার কানি জমি এই ছোট্ট রাজ্যে আবাদি পড়ে আছে। প্রধান কারণ সেচ নেই, আরেকটা কারণ ব্যাপক দুর্নীতি, ঘোটালা। কি ঘোটালা? ঘোটালা হচ্ছে কৃষি যন্ত্রপাতি নিম্নমানের, বীজ সার নিম্নমানের, কীটনাশক নিম্নমানের, সরবরাহকারী সংস্থা আর ক্রেতা জামাই শ্বশুর সম্পর্ক। বাকিটা আমি বলবো না, সকলেই জানেন, পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন। শুধু একটা কথা স্মরণ করিয়ে দেই, এই যে এটা চাপা থাকবে না। আজকে আসামের মন্ত্রীর মেয়ে আজকে প্রশ্ন তুলে দিয়েছে, বাবা এটা কি হচ্ছে? এই ছাত্রছাত্রীদের নিয়ে ছিনিমিনি খেলা,
গুজরাটের মন্ত্রীর মেয়ে বিজেপির মন্ত্রীর প্রশ্ন তুলে দিচ্ছে, এই রাজ্যেও প্রশ্ন করবে এত টাকা এলো থেকে। সন্তান নাতি নাতনি অনেকেই প্রশ্ন করবে এত টাকা এলো থেকে, এটা এটা কি করে এলো, এত তো আমাদের ছিল না। এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই দিন চলে এসেছে, আর নীরবে মেনে নেবে না। তাই আমি কথা না বাড়িয়ে যেটা বলবো যে সর্বক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ সরকার, সর্বক্ষেত্রে ট্রাফিক নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ওই ট্রাফিকের যিনি পরিবহন মন্ত্রী, মূল ট্রাফিকের দায়িত্ব না, পরিবহন সমস্যার ক্ষেত্রে ট্রাফিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওনাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, অনেক খেলা খেলেছেন, কখন মিটার অটোতে, মিটার অটো, কখনো লাল রং নীল রং, সবুজ রং হলুদ রং, কার্যত কি হয়েছে, কাকে পাইয়ে দিয়েছে, কাকে ক্ষতি করেছে, এগুলি আমি বিশদে বলবো না, আপনারা বুঝতে পারেন, রাজ্যবাসী বুঝতে পারছেন, অটো শ্রমিকরা বুঝতে পারছেন। সংঘের সিন্ডিকেট, এটা সিন্ডিকেট নয়, সংঘের সিন্ডিকেটের নামে দাদাগিরি। লাইসেন্সটা কে দিয়েছে স্মরণ করুন তো। ওই যখন কোন অটো জিরানিয়া থেকে, রানীর বাজার থেকে কোথায় এসে থামবে, আর কিভাবে কার অনুমোদন পেলে পরে বা কাদের অনুমোদন পেলে পরে আগরতলায় আসতে পারবে বা হাসপাতালে যেতে পারবে, এটা কে ঠিক করে দিয়েছে? আজকে ওই এয়ারপোর্ট থেকে যাত্রীকে নামিয়ে দিচ্ছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এমন সকলে না, অটো শ্রমিক কেউ আমাকে ভুল বুঝবেন না, সকল অটো শ্রমিক না, টমটম শ্রমিক না, ইলেকট্রিক অটোর শ্রমিক না, এরা তো জীবিকা নির্বাহ করার জন্য আজকে কঠিন লড়াই করছে। কিন্তু এটা ঘটনা, একটা অংশ যারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছে, যদি সেই জায়গা ওবেরের অটোতে কোনো যাত্রী উঠে নামিয়ে দিচ্ছে, এই সমস্ত নিত্য নৈমিত্তিক ঘটনা। যাই হোক, আর না বাড়িয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই, যে এই সরকারের জবাব দিয়েছে, আমরা এই সরকারের কাছে যে প্রতিদিন খবরের কাগজে বেরোচ্ছে যে বরাদ্দকৃত অর্থ যদি খরচ হয়, কোথায় খরচ হচ্ছে তার হদিশ নেই, হিসাব নেই। অর্থ প্রদানকারী সংস্থার কাছে হিসাব রক্ষক সারা দেশে কে, যারা হিসাব রক্ষণের দায়িত্বে তাদের কাছে হিসাব নেই, হিসাব দাখিল হচ্ছে না। এই রেগা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। আরো এবার চমৎকার সব খবর বেরিয়েছে বিশেষ ক্ষেত্রে খরচে। বিশেষ ক্ষেত্রে খরচে আগে বরাদ্দ ছিল 200 কোটি টাকা, এবার বরাদ্দ হয়েছে 750 কোটি টাকার বেশি। এসব যেই সমস্ত খাতে বরাদ্দ বেশি হচ্ছে, এগুলির সাথে মানুষের সরাসরি কি সম্পর্ক, এগুলি আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। শেষ প্রশ্নটা হচ্ছে, ডিজিটাল বোর্ড লাগানোতে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এগুলি পরিচালনা করতে ব্যয় হচ্ছে, কার উপকারে লাগছে, কেন করা হচ্ছে? ফলে এই সমস্ত কিছুর জবাব চেয়ে কি এডিসিতে সার্বিক দুর্নীতির, রাজ্য সরকারের সার্বিক দুর্নীতি এবং এই যে বরাদ্দকৃত অর্থ কিভাবে কোথায় কি খরচ হয়েছে, সময় হয়ে গেছে, আর মেয়াদ আছে মাত্র আপনাদের 1.5 বছর। এডিসি নতুন এসেছে, নিজেরাই প্রশ্ন তুলছে চাকরি নিয়ে, আমি আর বলবো না, এডিসি মামলা চলছে, সে বিষয়ে বলবো না। কিন্তু সব কিছু একটা শ্বেতপত্র আমরা বারবার দাবি করে এসেছি, আবারও দাবি করছি শ্বেতপত্র প্রকাশ করার। এই দাবিতে আগামী 5 তারিখ থেকে সপ্তাহব্যাপী গোটা রাজ্যে আমরা ধর্ণা অবস্থান আমরা সংগঠিত করব 3 ঘন্টা। জেলা সদরগুলিতে দিয়ে শুরু করব, ধারাবাহিকভাবে মহকুমা সদর, জনবহুল জায়গায় আমাদের আরও যে সমস্ত এই সময়ে সবচাইতে, আজকেও তো তরতাজা খবর, সময় যাবে এ কারণে বলছি না, যে দ্রব্যমূল্য বৃদ্ধি একটা ভয়ঙ্কর পীড়া দিচ্ছে আমাদেরকে সকলকে, আপনাদের সহ সকলকে পীড়া দিচ্ছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেই সমস্ত খাদ্য সংকট দেখা দিচ্ছে, রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যে ধর্ণা কর্মসূচি এটা শুরু হবে সদরে। আমরা
জায়গাটা পরবর্তী সময় সদর জেলা কমিটি আপনাদেরকে জানিয়ে দেবে। বিকেল 3টা থেকে 3 ঘন্টার গণধর্ণা হবে। যদি সরকার শ্বেতপত্র প্রকাশ না করে আমরা বাধ্য হব সরকারের বিরুদ্ধে, এডিসির বিরুদ্ধে চার্জশিট আনতে। এই চার্জশিট আমরা জনদরবারে নিয়ে যাব, সরকারকে জবাবদিহি করব, সরকারকে বাধ্য করব এই চার্জশিটের জবাব দিতে, একটি করে জবাব দিতে। আর সরকার যদি ভাবেন যে আমরা এখানে এর মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলন বা অবস্থানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখবো, ভুল। যে ভয় মুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, আর এটাকে আমরা আর ভীত হতে দেব না, সন্ত্রস্ত হতে দেব না, ঘরে ঢুকতে দেব না। এটা আমরা চালিয়ে নিয়ে যাব পরিবর্তন পর্যন্ত, এটা আমরা চালিয়ে নিয়ে যাব। তার জন্য আমরা কংগ্রেস আমাদের সমস্ত শক্তি নিয়ে, সমস্ত শাখা সংগঠনগুলিকে নিয়ে আমরা সেই লড়াইকে আমরা শক্তিশালী করব। তার জন্যই আজকে আমাদের প্রধান শাখা সংগঠনগুলিকে আমরা এখানে সমবেত করে এই কর্মসূচিটুকু তুলে ধরেছি। আগিয়ে একটা উদাহরণ আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আজ থেকে মনে করুন প্রায় 3 বছর আগে আমি দেব, আপনাদের সময় নিয়ে দেব, আজকে দেব না, সময় নিয়ে দেব। বিশালগড়ে 500 কানি সরকারি জমি, সেখানে আপনার জোট হয়ে গেছে এবং বিক্রি হয়ে গেছে। জড়িত চিহ্নিত করে কিছু সরকারি করণিক, তহসিলদার, তাদের নামে এফআইআর হয়েছে, তাদের কাউকে গ্রেপ্তার করেছে। কখন? এই জমির দাগ, নাম্বার ইত্যাদি দিয়ে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলি তোলার পর তাদের নামে এই ব্যবস্থা হয়েছে। ভালো কথা। জেলা শাসক ছিলেন পশ্চিম জেলার বর্তমান জেলা শাসক বিশাল কুমার, তো গ্রেপ্তার করেছেন, ভালো কথা। পরবর্তী সময়ে বিধানসভায় ওই প্রশ্ন উত্থাপিত হয়েছে। ওই গ্রেপ্তারের 1 মাসের পর বিশাল কুমারকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে তুলে এনে পশ্চিম জেলার ডিএম করা হলো। তো ওই জমির কি হলো? এই সরকারি জমি ফেরত এসেছে? এ তো কারোর পৈতৃক সম্পত্তি না। এটা তো মনে করছে বিজেপি দলের কিছু নেতা, মন্ত্রী, কিছু অফিসার, তাদের তাবেদার অফিসার মনে করছে এই সবই তাদের পৈতৃক সম্পত্তি। সরকারি অর্থই হোক, জমি হোক, আর অবৈধ বাণিজ্যই হোক, বাণিজ্যের মাধ্যমে উপার্জনই হোক, এই সবই তাদের অধিকার, এগুলি পৈতৃক সম্পত্তি। যেমন আজকে মনে হচ্ছে সারা দেশে যে নারীদের উপর নির্যাতন, ধর্ষণ, এটা অধিকারের মধ্যে চলে এসেছে। আমাদের নূতন যে শিক্ষামন্ত্রী করা হয়েছে, উনি তো এই ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছেন। উনি ধর্ষণকারীদের সুরক্ষার জন্য একাধিকবার উকালতি করেছেন। মোদিজি তো ওনাকে বেছে নিয়েছেন। যাই হোক, আমি সেই সমস্ত বিষয়ে আর বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে শুধু কয়েকটি তথ্য আপনাদের সামনে দিয়ে সরকারের কাছে জবাব চাইব। যে মুখ্যমন্ত্রী নিয়ম করে বলছেন আইন শৃঙ্খলা, আমি সারা বছরে তথ্য দেব। মুখ্যমন্ত্রী হয়েছেন তো সম্ভবত 4.5 বছর হচ্ছে। তো 4.5 বছরে ওনার সময়ে কতটা নারী ধর্ষণ, নির্যাতন, কতগুলি খুন, কতগুলি চুরি, ছিনতাই হয়েছে, এগুলি দেব। শুধু 1 জুলাই থেকে 31 জুলাই পুলিশের রিপোর্ট অনুযায়ী 8টা খুন মাত্র, ধর্ষণ, গণধর্ষণ 5টা, যৌন নির্যাতন 3টা, চুরি ছিনতাই 47টা, অপহরণ 2টা। আর অপরাধের ঘটনাসমূহ থানায় বা পুলিশের কাছে লিপিবদ্ধ হয়নি, এগুলি আমি উল্লেখ করব না, যেহেতু আমার কাছে আমি এগুলি প্রমাণ দিতে পারবো না। তথ্য আছে কিন্তু প্রমাণ যেহেতু করতে পারবো না, উল্লেখ করছি না।
তেমনি আরেকটা স্পর্শকাতর ক্ষেত্র শিক্ষা। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি নিজেই আবার মুখ্যমন্ত্রীও। স্কুল শিক্ষায় একেবারেই করুণ দশা। আজকে মানে সব বলতে গেলে অনেকটা সময় দরকার নেই, আপনারা জানেন, সকলেই জানেন আমাদের স্কুলগুলিতে একজন টিচার দিয়ে স্কুল চলছে এমন সংখ্যা হচ্ছে আপনার 350টির কাছাকাছি, 2-3টে কম হতে পারে। দুজন শিক্ষক সংখ্যা হচ্ছে 400-র বেশি স্কুল চলছে। তার মধ্যে আমাদের স্কুল শিক্ষা দপ্তর টেট 1, টেট 2 সেখানে 5000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা পদ বিলুপ্ত করে দিয়েছে। একটা সময় এ রাজ্যে 17 সালে 40,000 শিক্ষক ছিল। এখন এই বিলুপ্তটা মিলিয়ে বর্তমানে এটা প্রায় 23,000-এর বেশি কমে গেছে। আমাদের শিক্ষা দপ্তর আমরা দাবি করেছিলাম, আরে একটি সামনে পরীক্ষা, কোন স্কুলে পড়াশোনা হয় না, স্রোতের মতো ছেলে মেয়েরা সরকারি শিক্ষাঙ্গন ছেড়ে চলে যাচ্ছে, আর যাদের কিছু সামান্য সামর্থ্য আছে এরা ওই বেসরকারি স্কুলের দিকে যাচ্ছে। আমরা বলেছিলাম না, এই যে একটা মাস জনগণনায় 8,000 শিক্ষককে তুলে এনেছেন, এটা করবেন না। এই SIR প্রক্রিয়ায় শিক্ষকদের কাজে লাগাবেন না, প্রয়োজনে শিক্ষিত বেকারদের সেখানে কাজে লাগান। অতীতে জনগণনায় শিক্ষিত বেকারদের দিয়ে করানো হতো, বলে কেন এমনটা করছেন না? এখন অবস্থাটা কি? অধিকাংশ স্কুলে দাওয়াই হিসাবে সাসপেন্ড নতুবা ক্লাস সাসপেন্ডের অবস্থা। আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর শিক্ষার সাথে সম্পর্কযুক্ত চাকুরি, আমি বলতে চাই না, লজ্জা যে কোথায় সারা দেশে যখন লড়াই হচ্ছে, ছাত্ররা রাস্তায় বুক চিতিয়ে দিচ্ছে গুলির মুখে, অন্ধ হয়ে যাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, মেয়েদের কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে, এই সময় দাঁড়িয়েও লজ্জাহীন এই রাজ্য সরকার আমাদের এখানে সামান্য কয়টা যে নিয়োগ হয় এও চুক্তি ভিত্তিতে সফেদের মাধ্যমে নিয়োগ, NRHM সেই প্রশ্নই তারপরে ফাঁস হয়ে যায়। আমাদের রাজ্যে ওই টেম্পোরারি অধ্যাপক নিয়োগ হবে 26 জন, মাত্র 26 জন অধ্যাপক নিয়োগের। এই পরীক্ষা একসাথে নিতে পারে না, কি এমন রহস্য লুকিয়ে আছে? একই প্রশ্ন 2 বেলায় পরীক্ষা হবে, প্রথম বেলার পর দ্বিতীয় বেলায় পরীক্ষা। এই সমস্ত যে কেলেঙ্কারির ঘটনাগুলি, এর সাথে আছে বিলম্বিত প্রক্রিয়া। রাজ্য সরকারের যেমন আরেকটা ভয়ঙ্কর প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ADC। এটা আমাদের কথা নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী। আর আজকে আপনারা সকলেই খবর করেছেন, রেবতী ত্রিপুরা এক সময় বিজেপির MP ছিলেন। বিশেষত আমি ওনারা দুজনের নামেই উল্লেখ করব। গত ADC নির্বাচনের আগে ADCর সার্বিক দুর্নীতি, চাকরি সহ, চাকরির নাম করে বিজ্ঞাপনের নামে হাজার হাজার ছেলে মেয়ের কাছ থেকে কোটি কোটি টাকা অর্থ আদায়, আমাদের অভিযোগটা স্বয়ং মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল। বরাদ্দ অর্থ কোনো হিসাব নেই। নির্বাচন চলাকালীন প্রক্রিয়ার সময় 2 শতাধিক চাকরি দিয়ে দিল উইদাউট বিজ্ঞাপন, ইন্টারভিউ ছাড়া। এই সমস্ত কিছু চাপা পড়ে গেল। মুখ্যমন্ত্রী নিশ্চয় নির্বাচনের পর মোহন ভাগবত, মুখ্যমন্ত্রী প্রদ্যোৎ কিশোর একসাথে গোপন সলা পরামর্শ হয়। অমিত শাহ এসেছেন, একই পিকচারে জিনিস হচ্ছে। আর অন্যদিক থেকে যারা চাকরি চুরি করেছে তারা বলছে আমাদের এখনো ADCর 700 জনপদে পানীয় জল নাই। আর মুখ্যমন্ত্রী 1 বছর আগে বলেছেন, আমাদের ওই জল পরিবহন দপ্তরের উনি মন্ত্রী 1 বছর আগে বলেছেন প্রতিটা ঘরে ট্যাপ
নলের মাধ্যমে জল যায়। আজকে অবস্থা কি? অবস্থা হচ্ছে যে এডিসির কর্মকর্তা তাদের শরিক, আর এরা বলছে 700 জনপদ জল নেই, আর আমাদের টেপ আছে, নল আছে, কিন্তু এ দিয়ে জল বেরোয় না, এ দিয়ে হাওয়া বেরোয় অধিকাংশ জায়গায়। এবং নিজেরাই স্বীকার করছেন যে গত 2 বছর যাবৎ কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না বলে কাজ হচ্ছে না।